হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আর আজকে অনেক দিন পরে আবার আরআরবি জেই নিয়ে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর মূলত হবে যে তোমরা সিলেকশনের পরে তোমাদের ট্রেনিং কীরকম হবে, ট্রেনিং কতদিন হয়, কোথায় কোথায় হয় সেটার উপর কথা বলবো। আর একটা কথা বলবো, প্রমোশনাল স্কোপ কী, মানে আরআরবি জেই থেকে এসএসসি হতে কত সময় লাগে, এএন হতে কত সময় লাগে, তার প্রসিডিওর কী, এবং জেই থেকে এসএসসি বা বিভিন্ন প্রমোশনের সময় তোমাদের ডিগ্রি কি ম্যাটার করে কি করে না, এইসবের উপরে আজকে ভিডিওটা হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে মেন টপিকে ফিরে আসা যাক। তো প্রথমে আমি কথা বলবো ট্রেনিং পার্টটা নিয়ে। ট্রেনিং পার্টটা দেখো, তোমরা যখন আরআরবি জেইতে সিলেকশন হবে, তোমরা যখন প্রথম জয়েনিং করবে, তোমাদের জয়েনিংটা চলে যাওয়ার পরে তোমাদের জয়েনিং করতে কিছুদিন পরেই তোমাদের জয়েনিং হয়ে যাচ্ছে, প্রায় 15 দিন থেকে 1 মাসের মধ্যে তোমরা জয়েনিং করে নিতে পারো। জয়েনিং করার পরে তোমাদের একটা ব্যাচ হবে, সবাই একসঙ্গে জয়েন করলে এরপরে তোমাদের ট্রেনিং শুরু হবে। এবার ট্রেনিং তোমাদের যেটা হয় সেটা দুটো পার্টে হয়, টোটাল 1 বছর ট্রেনিং হয়। তার মধ্যে তোমাদের 6 মাস থাকে তোমাদের ফিল্ড ট্রেনিং, যেটা তোমাদের যেইখানে তোমাদের ইনিশিয়াল পোস্টিং দেবে, মানে ফিল্ড ট্রেনিং বিভিন্ন জায়গায় তোমাদের ঘোরাতে পারে। আমাদের যেমন মেট্রোতে 1 মাস করে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছিল, আর কেউ হতে পারে কোথাও একই জায়গায় তোমাদের 6 মাস রেখে দেওয়া হলো। যারা আমাদের মেট্রোর কনস্ট্রাকশনে গেছিলো, ওয়ার্কসের যারা ছেলেরা, তাদের একই জায়গায় রেখে দেওয়া হয়েছিল এবং একই জায়গায় তারা ট্রেনিং করেছিল। এবার এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে, তোমার ডিপার্টমেন্টের উপর ভ্যারি করতে পারে যে তোমাকে একই জায়গায় রেখে তোমাকে শেখাবে নাকি ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন সাব ডিপার্টমেন্টের ভিতরে আরও চলে আছে, সেগুলো সব কিছু তোমাদের শেখাবে। তো এটা ডিপার্টমেন্টের উপর ভ্যারি করবে এবং তোমাদের যে অফিসার যারা তুমি যাবে ট্রেনিং করতে, ওনার উপরে ভ্যারি করবে। তো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে সব জায়গায় ঘুরিয়ে দেখে নেওয়া হয়, সব রকম কাজে তোমার এক্সপিরিয়েন্স ফিল্ড ট্রেনিংয়ে করিয়ে দেওয়া হয়। এবার তোমার ফিল্ড ট্রেনিং হয়, তারপরে হয় 6 মাস, যেটা তোমার হবে তোমার থিওরি ট্রেনিং, যেটা তোমার করতে হবে জোনাল ইনস্টিটিউট। আমাদের যেমন ম্যাক্সিমাম জোনাল ইনস্টিটিউট যেটা আছে সিভিল ইঞ্জিনিয়ার বিশেষ করে, তাদের সবাই ধানবাদে ভুলি বলে একটা জায়গা আছে, ধানবাদ ওয়াসেফপুর, তার পাশে ভুলি বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের ট্রেনিংটা হয়। সেটা 6 মাসের ফিল্ড ট্রেনিং হয়। সেখানে তোমরা হোস্টেলে থাকবে প্রপার, যারা হোস্টেল লাইফ থেকেছো অলরেডি, ইঞ্জিনিয়ারিং বিটেক পাস করেছো বা ডিপ্লোমা পাস করেছো, তাদের হোস্টেল লাইফের একটা আইডিয়া আছে। সেম টু সেম হোস্টেল লাইফ সেখানে থাকবে, সবাই মিলে একসঙ্গে থাকবে। 6 মাস তোমরা ট্রেনিং করবে, সাথে সব কিছুই আছে, মানে খেলাধুলার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ক্লাস করবে। তোমাদের ছুটি যেমন থাকে, কলেজ যেমন ছুটি থাকে যেমন ছুটি থাকবে, ছুটির দিন অনেকে পাশে বাড়ি থাকলে বাড়ি চলে আসতে পারে, আর বাকি খেলাধুলো করবে, খাওয়া দাওয়া করবে, পুরো হোস্টেল সিস্টেম, ঠিক আছে। 6 মাস ওখানে ট্রেনিং করবে। তো এই দুটো পার্টে তোমাদের ট্রেনিং মেনলি ডিভাইডেড। এবার দুটো পার্টের ট্রেনিংয়ের উপর আলাদা আলাদা নম্বর আছে। টোটাল 500 নম্বরের একটা পরীক্ষা হয়, যেটা তোমাদের ফাইনাল পরীক্ষা। তার মধ্যে 300 আর 200 স্প্লিট করা আছে। এবার 200 ফিল্ড নাকি 200 তোমার যেটা প্র্যাকটিক্যাল, সেটা আমার ঠিক খেয়াল নেই। মোটামুটি 300 আর 200তে স্প্লিট করে এটুকু বলে দিচ্ছি। এবার 200 যদি আমাদের ফিল্ড ট্রেনিং হয়, সেটার কথা আমি ধরে নিয়ে চলছি, সেক্ষেত্রে তোমাদের কী হবে, ফিল্ডে তোমরা যা যা শিখলে সেটা সম্বন্ধে তোমাদের একটা রিটেন এক্সাম তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যারও দিতে পারেন, অথবা ডিভিশনাল ইঞ্জিনিয়ার স্যার কি যে কেউ একজন দিতে পারেন, যাকে মানে উপর থেকে নির্দেশ দেওয়া হবে যে তোমরা এক্সামটা নাও, তিনি এক্সাম কন্ডাক্ট করান এবং তোমাদেরকে রিটেন এক্সাম নেন। এবং রিটেন এক্সামের পরে আমাদের যেটা হয়েছিল, সিনিয়র ডিভিশন ইঞ্জিনিয়ার উনি আমাদের একটা ভাইভা নিয়েছিলেন। সো রিটেন প্লাস ভাইভা এই দুটোর বেসিসে তোমাদের একটা নম্বর দিয়ে দেওয়া হয়, তোমাদের যেই জোনে তোমাদের সিলেকশন হয়েছে সেখান থেকে। এই নম্বরটা তারপরে পাঠা হয় ধানবাদ বুলিতে, এবং ধানবাদ বুলিতে তোমাদের সেই নম্বরটা পাঠানোর পরে ধানবাদে তোমাদের যে 6 মাসের ট্রেনিং হলো, ওটাও বিভিন্ন ফেজে হয়, ফেজ 1 ফেজ 2, মানে এমন না টানা 6 মাস থাকবে, হয়তো 3 মাস থাকলে আবার এদিকে চলে আসলে 3 মাসের ফিল্ড ট্রেনিং, তারপর আবার ধানবাদে গেলে, এরকম করে চলতে থাকবে। তো ধানবাদে সম্পূর্ণ তোমাদের যেটা থিওরি সব কিছু শেখানো হয় ভালো করে, শেখানোর পরে তারপরে তোমাদের ওখানে একটা রিটেন এক্সাম হবে, এবং সেই রিটেন এক্সামেও তোমরা একটা মার্কস পাবে। এবার এখান থেকে যে নম্বরটা পেলে সেই নম্বরটা তোমাদের ধানবাদে পাঠিয়ে দেওয়া হবে, প্লাস ধানবাদের যে নম্বরটা, টোটাল নম্বর যোগ করে তোমাদের ফাইনাল যেটা মেরিট লিস্ট সেটা পাবলিশ হবে, সেটা তোমার ধানবাদ থেকে পাবলিশ করা হবে। সেটা মোটামুটি এক্সাম হওয়ার 1-1.5 মাস থেকে শুরু করে মাঝে মধ্যে 2.5-3 মাসও লেগে যেতে পারে। ফাইনাল যে রিটেন এক্সাম সেটা হওয়ার পরের কথা বলছি। তো এইটা হলে ফাইনাল এক্সাম হবে। এবার তোমরা একটা কনফিউশন থাকে তোমাদের সিনিয়রিটি লিস্ট বা মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে। দেখো আরআরবি যেই তো তোমরা ভালো নম্বর পেয়ে তোমরা মানে জোনের মধ্যে টপ হতেই পারো, সেটা ম্যাটার করে না। কিন্তু যেটা ম্যাটার করবে, তোমরা জবে সিলেকশন পাওয়ার পরে এই 1 বছর ট্রেনিংটা কেমন করে করলে, বা ট্রেনিংয়ের আলটিমেটলি রেজাল্টে আসলো যেটা তোমাদের বের করা হলো জোনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে, সেখানে তুমি কত নম্বর পাচ্ছ। সেখানে যদি তুমি সব থেকে বেশি নম্বর পাও, টপ করো, তাহলে তোমার সিনিয়রিটি তোমার 1 নম্বরের নাম আসবে, এবং সেখানে যদি লাস্ট হও তাহলে তোমার সিনিয়রিটিতে বটম মোস্ট সিনিয়রিটি পাবে, মানে সব থেকে নিচে থাকবে। আর সব থেকে বেশি রেলে যেটা ম্যাটার করে জব পাওয়ার পরে, সেটা হলো এই 1 বছর ট্রেনিংয়ের যে র্যাঙ্কিং বা যেটা সিনিয়রিটি হলো, সেটা তোমার অল ওভার লাইফ তোমার ম্যাটার করে যাবে, তোমার সিনিয়রিটির ক্ষেত্রে, তোমার প্রমোশনের ক্ষেত্রে ম্যাটার করে যাবে। তো যারা ট্রেনিং মানে চাকরি পেয়ে ভাবছো এবার নিশ্চিন্ত, আরও 1 বছর তোমাদের কষ্ট করতে হবে, কারণ তোমাদেরকে টার্গেট থাকবে তোমাদের সব থেকে সিনিয়র পোস্টটা পাওয়ার জন্য। সব থেকে সিনিয়র হলে সবার আগে তুমি এসএসসি হতে পারবে, এবং বাকি সব ক্ষেত্রেও তোমাদের প্রমোশন অনেক মানে হেল্প হবে। সব থেকে বড় হেল্প যে সবার আগে তুমি এসএসসি হতে পারবে তোমার ব্যাচের মধ্যে। তো সেই জন্য যারা রিটেন এক্সাম ক্লিয়ার করে যারা
মানে আরআরবিতে জব পাচ্ছ তাদের কিন্তু প্রথম থেকে ফোকাস রাখতে হবে এবং ট্রেনিংটা তারা প্রপারলি করবে যাতে তোমরা হাইয়েস্ট মার্কস পেতে পারো। এবার মোটামুটি এই ট্রেনিংটা বলে 12 মাসের, কিন্তু কমপ্লিট করতে করতে আমি এটা দেখেছি 13, 14 বা 15 মাস লেগে যায় এবং রেজাল্ট আউট তারপরে মোটামুটি 14-15 মাস মিনিমাম লেগেই যায়। আর হ্যাঁ, তোমাদের যেটা স্যালারি শুরু হবে মানে ফাইনাল স্যালারি, যতদিন তোমাদের ট্রেনিং চলছে তোমরা অনলি বেসিক প্লাস ডিএ পাবে। বেসিক প্লাস ডিএ কত স্যালারি হয় আমি স্যালারি নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছি, ওটাই তোমরা চেক করে আসতে পারো। তাছাড়া যেদিন তোমাদের রেজাল্ট আউট হবে সেদিন থেকে তোমাদের ফাইনাল বা পার্মানেন্ট পোস্টিং হিসাবে ধরা হয় এবং সেদিন থেকে তোমাদের শুরু হয়ে যাবে বাকি সব স্যালারি। মানে বেসিক ডিএ থাকছেই, তার সঙ্গে তোমরা এইচআরএ পাবে, ট্রাভেলিং অ্যালায়েন্স পাবে, ট্রান্সপোর্টেশন অ্যালায়েন্স পাবে, নাইট ডিউটি অ্যালায়েন্স পাবে, যত অ্যালায়েন্স আছে তারপর থেকে তোমাদের চালু হবে। তার আগে তোমরা অ্যাজ এ ট্রেনি ট্রিট করা হবে এবং তোমাদের কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। যেই তোমাদের পার্মানেন্ট পোস্টিং হয়ে গেলে তোমাদের রেসপন্সিবিলিটি ডাইরেক্ট চলে আসলো এবং তোমাদেরকে বাকি সব স্যালারি চার্জ করা হবে। তো এটা মোটামুটি ট্রেনিংয়ের একটা বেসিক ওভারভিউ ছিল। ট্রেনিংয়ে যেটা আবার বলে দিচ্ছি, তোমাদেরকে প্রথমেও বললাম যে ট্রেনিং 1 বছর ভালো করে করবে এবং চেষ্টাও করবে যে তোমরা সিনিয়র মোস্ট হওয়ার। তো এবার চলে যাক নেক্সট যে আমার যে পার্টটা ছিল, মানে প্রমোশন। আরআরবি জেইতে প্রমোশনের স্কোপ কী আছে। সবার আগে তোমাদের আসা যাক জেই থেকে এসএসসি যে প্রমোশনটা হয় সেটার বিষয়ে, কারণ এটা নিয়ে সবথেকে বেশি সবার আগ্রহ থাকে। অনেকে আমাকে কোশ্চেন করে যে জেই থেকে এসএসসি হওয়ার জন্য কি ডিগ্রি মাস্ট বা তার হায়ার ডিগ্রি দরকার, বা ডিপ্লোমা হলে কি আমার জেই থেকে এসএসসি প্রমোশন তাড়াতাড়ি হবে না। এমন কোনো ব্যাপার নেই, এটাকে সম্পূর্ণ মিসকনসেপশন। এটা তোমাদের ক্লিয়ার করে দিতে চাই। তুমি রেলে জব পেয়ে যাওয়ার পর তোমার সেখানে ডিপ্লোমা থাকবে, তোমার পিএইচডি থাকবে, ম্যাটার করে না। তোমার সবথেকে বেশি এটা ম্যাটার করবে তুমি যে 1 বছরের ট্রেনিং হলো, ট্রেনিংয়ের পরে যে তোমার এক্সামটা হলো সেখানে তুমি কত নম্বর পেলে বা সেখানে তোমার সিনিয়রিটিতে কত নম্বর নাম আসলো। যদি তুমি ডিপ্লোমা হোল্ডার হও, তোমার 1 নম্বর নাম আসে, তাহলে তোমার সবার আগে প্রমোশন হবে, যেই থেকে তুমি এসএসসি হবে। তুমি যদি এমটেক অথবা পিএইচডি হোল্ডারও হয়ে থাকো এবং তোমার নাম যদি সবার লাস্টে আসে, তোমার প্রমোশন কিন্তু সবার লাস্টে হবে। এখানে এটা ম্যাটার করবে না যে তোমার ডিগ্রি কী আছে, এখানে ম্যাটার করবে ট্রেনিং ইনস্টিটিউটে তুমি কতটা নম্বর পেয়েছো এবং তোমার সিনিয়রিটি সেই হিসাবে কী পাবলিশ করা হয়েছে। তো এই ডাউটটা আশা করছি সবার ক্লিয়ার হলো। এবার জেই থেকে এসএসসি তোমাদের প্রমোশন কবে হবে, তো এটা আমি বলে দিচ্ছি। তোমার যে ফাইনাল পোস্টিং হলো, মানে যেদিন তোমাদের রেজাল্ট আউট হলো জোনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে, সেদিন থেকে তোমাদের সার্ভিস পিরিয়ড কাউন্টিং শুরু হয়ে যাবে এবং সেদিন থেকে 2 বছর তোমার সার্ভিস করার পরে কন্টিনিউ তুমি এলিজিবল হবে এসএসসি হওয়ার জন্য, মানে নেক্সট প্রমোশনের জন্য। তো তোমাকে মিনিমাম 2 বছর সার্ভিস করতে হবে। এই 2 বছর সার্ভিসটা তোমার রেলে জয়নিং ডেট থেকে হবে না, কারণ ট্রেনিং পিরিয়ড আছে, ট্রেনিং পিরিয়ডকে কাউন্ট করা হয় না। তোমার যেদিন ফাইনাল পোস্টিং হবে তারপর থেকে 2 বছর পরে তুমি এলিজিবল হবে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। এবার কতজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হতে পারবে সেটা তোমাদেরকে ডাইরেক্ট বললে হয়তো বুঝতে পারবে না, একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল দিতে পারে, ধরো তোমাদের এখন ব্যাচে টোটাল জেই বা এসএসসি মিলে তোমরা জয়েন করার আগে তোমরা যেখানে পোস্টিং আছো সেখানে 50 জন টোটাল জেই এবং এসএসসি মিলে আছে। এবং রেলওয়ে বোর্ডের যেটা রুল বলছে, যেটা হচ্ছে কি 2/3 হচ্ছে এসএসসি হতে হবে আর 1/3 হচ্ছে কি তোমার জেই হতে হবে, মানে 67% আর 33%। এটা আমাদের রেলওয়ে বোর্ডের রুল আছে। তো এবার ধরো এক্সাম্পল তোমাদের 50 জন আছে, 50 জনের মধ্যে তোমাদের 33 থেকে 34 জন তোমার এসএসসি হবে, যেটা 2/3 হয়ে গেল, আর বাকি 1/3 জেই থাকবে। এটা তোমার সিনিয়ররা, তোমাদের আগের বছর সবাই তাদের 1/3 এখনও জেই আছে, ঠিক আছে, কারণ তার বেশি জেই থেকে এসএসসি প্রমোট করা যায় না। এবার ধরো তোমাদের ব্যাচে আরও তোমরা 50 জন ঢুকলে, তাহলে কি হলো, তোমার যে ডিভিশন টোটাল স্ট্রেংথ হয়ে গেল 100। এবার তোমরা যেই 50 জন জেই ঢুকলে, ঠিক আছে, এবার যেই মধ্যে নতুন আমাদের রেশিও চেঞ্জ হয়ে গেলো, 100 জনের মধ্যে যখন তোমাদের 2/3 আর 1/3 করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের 67 জন এসএসসির জন্য এলিজিবল আর 33 জন তারা জেই হিসাবে থাকবে। কিন্তু তোমাদের সিনিয়ররা আছে টোটাল 33 জন এসএসসি, তো বাকি যে জেই ছিল তোমাদের মানে সিনিয়রদের মধ্যে, তারা তখন এসএসসির জন্য এলিজিবল হবে এবং তাদের সার্ভিস পিরিয়ড কমপ্লিট হয়ে গেলে তারা এসএসসিতে প্রমোট হয়ে গেল। সো টোটাল 50 জনই তখন এসএসসি হয়ে গেছে। কিন্তু তোমাদের যেটা ভ্যাকেন্সি আছে এসএসসির সেটা 67 জন এবং তোমাদের 33 জন জেই হিসেবে থাকবে। কিন্তু তোমরা 50 জন এখন কিন্তু জেই আছো, তোমাদের সবাই এসএসসি হয়নি। এসএসসি কখন হবে, তোমরা 2 বছর সার্ভিস পিরিয়ড কমপ্লিট করবে, তারপরে তোমরা এসএসসি হবে। এবার এক্ষেত্রে ম্যাটার করেছে তোমাদের এক্সাম। তোমরা যারা সিনিয়র থাকবে, প্রথম 17 জন যারা সিনিয়র থাকবে তোমাদের ব্যাচের, তাদের যেই 2 বছর সার্ভিস পিরিয়ড কমপ্লিট হবে তারা তখন জেই থেকে এসএসসিতে প্রমোশনের জন্য এলিজিবল হবে। এবার তোমাদের যদি 2 বছরের সার্ভিস পিরিয়ড ঠিক থাকে, 2 বছরে তোমরা মানে সার্ভিসের লাইফে খুব বড় কিছু ব্ল্যান্ডার না হয়, কোনো মেজর পেনাল্টি কিছু না খেয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের 2 বছর পরে প্রমোশন হয়ে যাবে এবং তোমরা জেই থেকে এসএসসিতে প্রমোশন হয়ে যাবে তোমাদের। তো জেই থেকে এসএসসির প্রমোশন আশা করছি ক্লিয়ার করছি। এবং যেটা বললাম আমি, কোনো যদি মেজর পেনাল্টি বা কিছু না হয়ে থাকে, এটা খুবই রেয়ার হয়, সেটা হয়তো 10,000-এর একটা কেস হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় না। সো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা নর্মাল সার্ভিস করে যাও এবং তোমরা যদি ট্রেনিংয়ে প্রপার নম্বর পেয়ে যাও, তাহলে তোমাদের প্রমোশন 2 বছর পরে কেউ আটকাতে পারবে না এবং তোমরা 2 বছর পরে এসএসসি হয়ে যাবে। এবং এসএসসি হয়ে গেলে একটা ইনক্রিমেন্টে অনেক বেশি স্টেপ হয়, যারা প্রথম এসএসসি হয়ে যেতে পারে, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, প্রায় 8 থেকে 10,000 টাকার একটা ইনক্রিমেন্ট হয়ে যায়।
তো তোমরা ভালো করে পড়াশোনা ট্রেনিংয়ে করো যাতে তোমাদের এই প্রমোশনে কোনো অসুবিধা না হয়। তো যেই থেকে এসএসসিটা ক্লিয়ার হলো, তোমাদের ব্যাচের যদি এই 50-50 এই আমার এক্সাম বিলটা মেনটেন হয়, তাহলে তোমাদের ব্যাচে যারা জয়েন করবে তাদের প্রথম 17 জন এসএসসি কিন্তু 2 বছর পরেই হয়ে যাবে। তো আশা করছি এটা ক্লিয়ার হলো। নেক্সট যারা যেই পড়ে থাকবে তারা আবার নেক্সট রিক্রুটমেন্টের পরে তাদের কিছু লোক এলিজিবল হবে, কেউ রিটায়ার করলে এলিজিবল হবে, এইভাবে জিনিসটা চলতে থাকবে। তো এবার যেটা হয়ে যাক নেক্সট প্রমোশন, সেটা হলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রেলে দুভাবে হওয়া যায়, একটা তো যেটা ইউপিএসসি থ্রু দিয়ে হতো ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেটা আপাতত বন্ধ আছে, এবং আইআরএমএস বলে একটা এক্সাম নেওয়ার কথা ছিল, এবং সেটাও একবার নোটিফিকেশন বেরিয়ে ক্যান্সেল হয়ে গেছিলো। তো এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সেটা এখনও কয়েক বছর ধরে জিনিসটা মানে ঠিক গ্রে এরিয়ার মধ্যে, গ্রে জোনের মধ্যে, ঠিক ক্লিয়ার নয় কীভাবে নেবে কি না নেবে, রেল এখনও কনফিউজড আছে। তো সেই রিক্রুটমেন্টটা আপাতত ঠিকঠাক হচ্ছে না। তো আরেকটা যেটা হয় সেটা প্রমোশন হিসেবে তুমি যেটা হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেটা তোমাকে গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলা হবে, এবং লেভেল 8-এর পোস্টিং পাবে, ঠিক আছে। সেটা কিন্তু ক্লাস এ গ্যাজেটেড অফিসারের পোস্টটা তুমি শুরুতে পাবে না, প্রমোশন পেয়ে হলে সেটা ক্লাস 1 গ্যাজেটেড অফিসার তোমার র্যাঙ্কটা পেতে একটু টাইম লাগে, ঠিক আছে। শুরুতে হয় না, শুরুতে তোমার গ্রুপ বি হিসাবে ট্রিট করা হয়। এবং সেই এক্সামটা ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে প্রমোশনটা হয়, ডাইরেক্ট প্রমোশন হয় না। সেই এক্সামটা দেওয়ার জন্য তুমি এলিজিবল হবে 5 বছর, তোমার চাকরির 5 বছর পরে তুমি এলিজিবল হবে। এটা জয়নিং ডেট থেকেই ধরা হয়, জয়নিং ডেট থেকে 5 বছর পরে তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সাম দেওয়ার জন্য এলিজিবল হবে। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রত্যেকটা রেলওয়ে জোন থেকে আলাদা বের করে, ইস্টার্ন রেল থেকে প্রায় বেরোতে থাকে, বা অন্যান্য রেলওয়েতে যারা হবে ইস্টার্ন হয়ে গেলো, সাউথ ইস্টার্ন হয়ে গেল, তারপরে এনএফআর হয়ে গেল, সেন্ট্রাল রেলওয়ে হয়ে গেলো, সব রেলওয়ে আলাদা আলাদা যে ভ্যাকেন্সি বের করতে থাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। তোমার 5 বছর চাকরি কমপ্লিট হলেই প্রত্যেক বছর নোটিফিকেশন মোটামুটি কিছু কিছু বেরোতে থাকে, তো সেই ফর্মটা তুমি ফিল আপ করতে পারবে এবং ডিপার্টমেন্টাল এক্সাম দিতে পারবে। সেটা এখন এমসিকিউ বেসড এক্সাম হয়ে গেছে, আগে যেটা হচ্ছে এমসিকিউ এক্সাম ছিল না, মানে রিটেনও একটা হতো, এখন সম্পূর্ণটা এমসিকিউ বেসড এক্সাম হয়ে গেছে, এবং তারপরে একটা ইন্টারভিউ হয়। এমসিকিউ বেসড এক্সাম আর ইন্টারভিউ ক্লিয়ার করলে তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবে। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমার মোটামুটি যেটা সার্ভিস রেকর্ড বলা হবে, এপিআর বলে একটা জিনিস হয়, তোমরা চাকরি জয়েন করলে বুঝতে পারবে, সেটা যদি তোমার ঠিক থাকে সেটা কিছুটা দেখা হয়, ইন্টারভিউ দেখা হয়। বাকি তোমাদের এই 5 বছর তোমরা যদি পড়াশোনা টুকটাক করতে থাকো, নিজের যে সাবজেক্ট আছে, নিজের ডিপার্টমেন্ট আছে, সেই সময় টুকটাক পড়বে, কিছু জেনারেল জিনিস আছে সেগুলো তোমাদের জানতে হবে, এবং এগুলো তোমার টুকটাক পড়ে যেতে হবে। যারা যারা এইটা পড়াশোনা করবে তাদের এই রিটেন এক্সাম ক্লিয়ার করতে খুব বেশি অসুবিধা হয় না। মেন প্রবলেম কি হয়, আমরা কাজের মধ্যে এত বেশি ইনভলভ হয়ে যাই যে পড়াশোনার টাইমটা কিন্তু আর পাই না, সেক্ষেত্রে আমরা এই এক্সামে পিছিয়ে পড়ি। কিন্তু যারা একটু পড়াশোনার টাইম বের করতে পারবে, যারা প্রথমে জয়েন করলো এবং যারা প্রথম বছর থেকে ডেইলি 2 ঘন্টা করে সময় দিতে পারবে, 2 ঘন্টা, তাদের জন্য মোর দেন সাফিসিয়েন্ট। 5টা বছর অনেকটা সময়, 2 বছর ধরে তুমি পড়তে থাকো, তোমার সম্পূর্ণ প্রিপারেশন খুব ভালোভাবে হয়ে যাবে। তো যারা নতুন জয়েন করবে তারা এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা মাথায় টার্গেট রেখো, এবং 5 বছর পরে তোমরা এলিজিবল হয়ে যাবে, এবং পরীক্ষা দিয়ে তোমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার রেলে যদি তোমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যাও, তারপরে এরকম যারা গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, মানে গ্রুপ বি অফিসার হয়, তাদের একটা আলাদা সিনিয়রিটি তৈরি হয়। এরকমই এক্সামের তোমার হিসাবে, এক্সামের নম্বর হিসাবে তাদের সিনিয়রিটি তৈরি হয়, বা তোমার আগে অনেক সিনিয়র আছে। এবার যেটা, যেমন আমার ডাইরেক্ট অফিসারদের প্রথমে টাইম বাউন্ড পোস্ট, মানে একটা টাইমের পরে তার প্রমোশন পাবে, কিন্তু এক্ষেত্রে সেটা হয় না। এক্ষেত্রে তোমার উপরে যে ভ্যাকেন্সি আছে সেটা যখন ক্লিয়ার হবে, সেই হিসাবে তুমি তোমার নেক্সট প্রমোশন পাবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে গেল, সিভিলের কথা বলছি, এবার বাকি ডিপার্টমেন্টে হয় অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেল, অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এরকম বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, সব ডিপার্টমেন্টে সেম এরকম পোস্ট থাকে, ঠিক আছে। আমি সিভিলের নামটা আনি বলে ওই নামটাই উচ্চারণ করছি বারবার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার পরে তোমার মোটামুটি এখানে যেটা আমি জেনারেল দেখছি 8-10 বছর লেগে যায় ডিভিশনাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, যেটা আমি এখন দেখছি 10 বছর 12 বছর এরকম বিভিন্ন সময় লেগে যায়, সিনিয়রিটির উপর কিছু ডিপেন্ড করে। এটা তোমার টাইম লেগে যাবে ডিভিশনাল ইঞ্জিনিয়ারের উপরে। এবং তুমি যদি অল্প বয়সে পেয়ে যাও, তারপরে সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ারও হয়ে যেতে পারবে 20-22 বছর পরে, সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার। এটা খুবই বড় একটা পোস্ট, এবং সিনিয়র ডিভিশন হয়ে যাওয়ার সময় মোটামুটি সবাই গ্রুপে গ্যাজেটেড পোস্টটা সে সময় পেয়ে যায় সবাই, ঠিক আছে, যেটা গ্যাজেটেড র্যাঙ্কের পোস্ট বলা হয়, সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার, সেটা সবাই পেয়ে যায়। এবং তুমি যদি খুব অল্প বয়সে চাকরি পেয়ে যাও, ধরো তুমি রেলে বলছি যার 22, 23, 24 রেঞ্জ যাদের বয়স, তারা যদি চাকরি পেয়ে যাও, এবং তারা যদি 5 বছর কোয়ালিফাই করার পরে 30 বা 31 বছর বয়সেই এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারো, তোমরা তাহলে লাইফের শেষ স্টেজে চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্ক অব্দি কিন্তু পেতে পারো, ঠিক আছে। চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্ক অব্দি কিন্তু সেটা তোমাদের পাওয়া পসিবল। তার উপরে তোমরা হয়তো আর কোনো যেতে পারবে না যারা প্রমোশন পায়, জেনারেলি সিভিল ইঞ্জিনিয়ার ডিভিশন ইঞ্জিনিয়ার অব্দি যায় যারা অল্প বয়সে পায়, এবং যারা খুব অল্প বয়সে পায় তারা চিফ ইঞ্জিনিয়ার অব্দি যেতে পারে। তো চিফ ইঞ্জিনিয়ার অব্দি তোমরা যেতে পারবে, এখানে প্রমোশনাল স্কোপ এমন না যে নেই, যথেষ্ট ভালো আছে, ঠিক আছে। যে ডাইরেক্ট এক্সাম হয় সেটা খুবই টাফ এক্সাম, তোমরা জানো, আর এখন তো এক্সামের সম্বন্ধে মানে ক্লিয়ারিটি নেই, হবে কি হবে না, বা কবে হবে, কীভাবে হবে। সেক্ষেত্রে এই একটা পাত আছে, যেটা যদি তোমরা রেলে চাকরি করার পরে কিছুদিন পড়াশোনার টাচে থাকো, 5-6 বছর পড়াশোনার টাচে থাকো, তোমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারো। তারপরে তোমাদের আর ওখানে মোটামুটি যে সিনিয়রিটিতে নাম থাকতে পারে, প্রথম দিকে তোমার নাম চলে আসে, তো তোমার এখানেও একটা ভালো প্রমোশন আছে। হয়তো একটু টাইমটা বেশি লাগবে, কিন্তু এখানেও প্রমোশন হয়, ঠিক আছে। অনেকেই আছে যারা প্রমোশন পেয়ে অফিসার এবং অনেক উপর অব্দি যায়। তো
তো প্রমোশন পেয়েও তোমাদের এটা একটা খুব ভালো স্কোপ যে তোমরা প্রায় আপ টু অল্প এসে তোমরা চাকরি পেলে চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্ক অবধি তোমরা কিন্তু পেতে পারো। তাছাড়া সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার মোটামুটি সবাই পেয়ে যাবে, তার মধ্যে 34-35 বছর বয়সের মধ্যে তোমরা যদি ক্লিয়ার করো। আর তারও পরে ক্লিয়ার করলে এখানে 2 ধরনের এক্সাম হয়, এলডিসিএ, জিডিসিএ। এসব এক্সাম সম্বন্ধে আমি পরে অন্য সময় ডিসকাস করবো, ঠিক আছে। অনেক বেশি বয়সের তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, সেক্ষেত্রে তারা হয়তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার র্যাঙ্কে রয়ে যায়। যাদের 45-50 বছর বয়সে যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলো, 50 বছরের উপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলো, সেটা এক্সপিরিয়েন্স বেস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়, ঠিক আছে। সেটা এক্সপিরিয়েন্সটা মেন ম্যাটার করে। তো সেক্ষেত্রে তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার র্যাঙ্কেই রয়ে যায়, তার উপরে হয়তো তারা প্রমোশন আর পায় না, ঠিক আছে। তো এটা হলো প্রমোশনের মোটামুটি সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দিলাম তোমাদেরকে, কি করে তোমরা যেই থেকে এসএসসি হবে, এসএসসির জন্য তোমাদের কোনো কিছু ডিগ্রি ম্যাটার করে কি করে না সেটাও ক্লিয়ার করে দিয়েছি। তোমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কী করে হবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার পরে তোমাদের কী কী প্রমোশন স্কোপ আছে সেটাও আশা করছি মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি। তোমাদের আর প্রমোশন নিয়ে বা ট্রেনিং নিয়ে আর কোনো ডাউট এরপরে থাকা উচিত নয়, ঠিক আছে। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে এই টপিক রিলেটেড, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। এছাড়া তোমরা যদি অন্য কোনো নতুন টপিকের উপর ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট করে নিচে অবশ্যই জানাও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে, এবং তোমাদের যদি এম থাকে যে রেলে একজন ইঞ্জিনিয়ার হওয়া, রেলে একটা চাকরি পাওয়া, তাহলে তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে পারো। আমি আমার চ্যানেলে আমার রেলওয়ে রিলেটেড ভিডিও ছাড়তেই থাকি। এছাড়া আমি রেলওয়ের এক্সাম সম্বন্ধে আমাকে গাইডেন্স দিই, এবং যেটা আমার আরআরবি যেই আছে সেটা সম্বন্ধে বা আরআরবি এনটিপিসি সম্বন্ধে আমি অলরেডি অনেক স্টুডেন্টকে গাইড করছি এবছরের জন্যই। প্রায় 120-130 জন স্টুডেন্ট দুটো এক্সাম মিলে আমার সঙ্গে যুক্ত আছে, এবং তারা আমার কাছ থেকে ডেলি গাইডেন্স পায়। তো এইভাবে আমি গাইডেন্স দিয়ে তাদেরকে চলছি। তো তোমাদের আর কী কী বিষয়ে মোটামুটি তোমাদের ভিডিও লাগবে বা না লাগবে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমার সব বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, এবং এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের উপরে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।